Hello everyone, আমি প্রশান্ত স্যার। ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক্স সিম্পলিফাইড। আমার আগের ভিডিও বা লেকচারে আমি ডেসক্রাইব করেছিলাম কি করে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মেজার করা যায়, কি করে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা মেজার করেছি, কি করে আমরা পয়েন্ট ইলাস্টিসিটি মেজার করেছি, কি করে আমরা ইনকাম ইলাস্টিসিটি মেজার করেছি। এবার অনেকে তোমরা যারা পড়ছো 11, 12 বা ডিগ্রি কোর্সে, তারা দেখবে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের এই প্রাইস ইলাস্টিসিটির উপর কিছু অঙ্ক দেয়। এবার আমি বললাম যে ওই যে ম্যাথস জুজু তোমাদের মধ্যে কাজ করে, সেটাকে একটু ভাঙানোর জন্য আজকের আমি ভিডিওতে কয়েকটা অঙ্ক তোমাদের দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি তোমরা পারো, প্রথমে এই বোর্ডে যেটা দেওয়া আছে এখানে 3টে অঙ্ক দেওয়া আছে। 2টো অঙ্ক আমি দেখিয়েছি পার্সেন্টেজ মেথডে দেখাবো, আর একটা মেথড আমরা তোমাকে বলেছিলাম টোটাল এক্সপেন্ডিচার মেথড। এই টোটাল এক্সপেন্ডিচার মেথডে আমার কিছু অঙ্ক দেওয়া আছে। এটাকে প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। কি শুরু করি? এখানে দেখো প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, এ কনজিউমার পারচেজেস 20 ইউনিটস অফ এ গুডস অর কমোডিটি when its price was ₹4 per unit. He purchased 30 units of it. When its price falls to, that is more important, preposition to, এই প্রিপোজিশনের উপরেই পুরো অঙ্কটা দাঁড়িয়ে আছে। ফলস টু ₹3 পার ইউনিট, তার মানে কি 4 টাকা ছিল, কমে হয়েছে 3 টাকা। আর যদি বাই থাকতো তাহলে ₹3 বা ফলস বাই ₹1, তার মানে 1 টাকা কমেছে। কমে কত হলো সেটা বললো না, কিন্তু এটাই যদি বলতাম যে ইনিশিয়াল প্রাইস ওয়াজ 4 অ্যান্ড ফলস বাই ₹1, তার মানে নিউ প্রাইস কত হবে? 4 - 1 = 3। বুঝতে পারলাম? এখানে সেটা বলেনি, এখানে যে ফলস টু ₹3, তার মানে আফটার চেঞ্জ হয়েছে, আফটার চেঞ্জ ফাইনাল প্রাইস 3। ক্যালকুলেট দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই ধরনের অঙ্কে প্রথমে তোমাদের ডাটাগুলোকে অ্যারেঞ্জ করে নিতে হবে যাতে তোমার অঙ্কটা করতে সুবিধা হয়। কীরকম? ইনিশিয়াল প্রাইস ছিল PX, আমাদের অঙ্ক অনুসারে, ডেটা অনুসারে আগে ভিডিওতে দেখেছি, দ্যাট ইজ 4। প্রাইস ফলস টু, এগেইন টু, ₹3, তার মানে চেঞ্জ ইন প্রাইস কত? সবসময় একটা চার্ট তৈরি করার চেষ্টা করবে। এটা এদিকে লিখবে PX, এদিকে লিখবে DX। এদিকে প্রথমে কত ছিল? 4, এখানে কত হলো? 3, এরকম। তার মানে ল্যাটার মাইনাস প্রিভিয়াস, তার মানে প্রথমে ছিল 4, পরে হলো 3, তার মানে কতখানি পরিবর্তন হলো? ফল করেছে, তার মানে 3 - 4, তার মানে -1টা দিলাম, চেঞ্জ হয়েছে বলে, ফল করেছে বলে মাইনাস সাইনটা আসলো, মানে ল্যাটার মাইনাস প্রিভিয়াস। এবার ইনিশিয়াল ডিমান্ড কত ছিল তোমার? তোমার ইনিশিয়াল ডিমান্ড ছিল 20, এই যে 20 লিখলাম। ডিমান্ড ইনক্রিজেস টু 30, তার মানে বেড়ে হয়েছে 30, তার মানে এখানে 30। তাহলে আবার ল্যাটার মাইনাস প্রিভিয়াস, তার মানে কত? চেঞ্জ ইন ডিমান্ড ল্যাটার মাইনাস 10। তাহলে এটা চার্ট করে নাও, যেটাকে আমরা বলছি ডিমান্ড শেডিউল, সেটাকে করে নিলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। এবং মনে রাখতে হবে ল্যাটার মাইনাস প্রিভিয়াস উইথ সাইন। তাহলে এবার ফর্মুলা আসো, ED = ডেল্টা DX বাই ডেল্টা PX ইন্টু PX বাই DX। ডেল্টা DX কত? চেঞ্জ ইন ডিমান্ড 10, এই দেখো 10। চেঞ্জ ইন প্রাইস কত? -1, এই দেখো -1। ইনিশিয়াল প্রাইস কত? 4, ওই যে 4। ইনিশিয়াল ডিমান্ড কত? 20। তাহলে 4, 5 যা 20, 5 2 যা 10, তার মানে ED = -2। এবার দেখো এখানে একটা মডিউলার সাইন নিয়েছি, মানে অ্যাবসলিউট ভ্যালু = 2, তার মানে ইলাস্টিসিটি ভ্যালু কত? 2। কেন? তোমার এই মাইনাস সাইনটা আসবেই আসবে। কেন? ডিউ টু ল অফ ডিমান্ড। অর্থাৎ তোমার দাম বাড়লে ডিমান্ড কমবে, তাহলে ডিমান্ডে কমার জায়গাটা মাইনাস সাইন আসবে।
আবার দাম কমলে ডিমান্ড বদলে দামের জায়গা থেকে মাইনাস সাইন আসবে। তাহলে ল অফ ডিমান্ড অনুসারে ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি ইজ অলওয়েজ নেগেটিভ। যদি কোনো কারণে এই ভ্যালুটা মাইনাস সাইন আসে তাহলে একটা মডিউলাস ফর্ম নেবে, এটা বলে মডিউলাস, মানে উই আর কনসিডারিং দ্য পজিটিভ ভ্যালু। তাহলে মডিউলাস ইট ইজ ইকুয়াল টু 2, তাহলে ইট ইজ ইকুয়াল টু মানে ইলাস্টিসিটি ভ্যালু 2, তার মানে ব্র্যাকেট থেকে বড়। এবার গ্রেটার দেন 1 মানে আমি বলেছি আগের ভিডিওতে, যদি ইলাস্টিক যদি গ্রেটার দেন ভ্যালু হয় তাহলে আমরা বলবো ইলাস্টিক ডিমান্ড। তার মানে ডিমান্ড কার্ভটা কেমন হবে? ইজ মোর ফ্ল্যাটার। তাহলে এদিকে তুমি ভাবছো ডিমান্ড, এদিকে ভাবছো প্রাইস, তাহলে ডিমান্ড কার্ভটা হবে মোর ফ্ল্যাটার ডিমান্ড। ঠিক আছে, ক্লিয়ার? পরের অঙ্কে যাই। দেখো সেকেন্ড নম্বর যেটা দাঁড়াচ্ছে 100 ইউনিটস অফ এ গুডস আর ডিমান্ডেড অ্যাট দ্য প্রাইস অফ ₹4। তাহলে ইনিশিয়াল প্রাইস কত? 4। ইনিশিয়াল ডিমান্ড কত? 100। দেখো সেটাই লিখেছি 400। দ্য প্রাইসটা হবে the price rises and as a result its demand falls, এই দেখো 2 falls to 75। তার মানে ডিমান্ডটা ফল করেছে দেখো 75। আবার যদি তুমি এটা চার্ট করো ডিমান্ড শিডিউল, এদিকে পিএক্স এদিকে ডিএক্স, তাহলে গল্পটা কেমন দাঁড়াচ্ছে? 4 টাকা দাম, তার জন্য তোমার ডিমান্ড কত ছিল? প্রথমে 100। এইবার দামটা বেড়েছে বলেছে, কত বেড়েছে বলেনি, কিন্তু ডিমান্ডটা ফল করেছে। অবশ্যই অ্যাজ পার ল অফ ডিমান্ড দাম বাড়লে তো ডিমান্ড ফল করবে 75, এইটা তুমি জানো না, তাই তো? ওই জন্য বলছে এবং প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ রুপিস মানে -1 বলে দিয়েছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে বলছে ফাইন্ড আউট দ্য নিউ প্রাইস। তার ডেটাগুলো দেখো লিখে নিয়েছি, তোমার সুবিধার জন্য আগে ভাগে লিখতে হবে। ইনিশিয়াল প্রাইস মানে PX4, নিউ প্রাইস জানো না, চেঞ্জ ইন প্রাইস জানো না। ইনিশিয়াল ডিমান্ড 100, নিউ ডিমান্ড 75, তাহলে চেঞ্জ ইন ডিমান্ড কত? আমি বলেছি ল্যাটার মাইনাস প্রিভিয়াস, তার মানে 75 মাইনাস 100 ইজ ইকুয়াল টু -25। ক্লিয়ার? তাহলে এইবার আসো ফর্মুলায় আসি, ED ইজ ইকুয়াল টু ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স ইন্টু পিএক্স বাই ডিএক্স। এবার তোমার এখানে ইলাস্টিসিটির ভ্যালু বলে দিয়েছে, দ্যাট ইজ -1। এই যে ডেল্টা ডিএক্স মানে -25 মাইনাস ডেল্টা পিএক্স তুমি জানো না, কারণ নিউ প্রাইস জানো না বলে চেঞ্জ ইন প্রাইস তুমি জানতে পারছো না, তাই তো? তাই রেখে দাও ওখানে ডেল্টা পিএক্স ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস কত? এই দেখো 4, ইনিশিয়াল ডিমান্ড কত? 100 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ডেল্টা পিএক্স এই মাইনাস কেটে গেল 4 আর 25 যা 100, 25 1 আর 25 1 কেটে গেল, তার মানে -1 বাই ডেল্টা পিএক্স ইজ ইকুয়াল টু -1 এদিকে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে ডেল্টা পিএক্স ইকুয়াল টু 1। তার মানে ডেল্টা পিএক্স 1, এটা একটু বোঝার ব্যাপার আছে। কিরকম? দামটা বাড়লো না কমলো, মানে পরিবর্তনটা 1 বলেছে তো। তাহলে এবার তোমাকে ডিমান্ডটা কি হয়েছে? ডিমান্ডটা এই বলছে ফলস টু, ডিমান্ড যদি ফল করে, কখন ফল করে ডিমান্ড? দামটা বাড়ার জন্য। তার মানে ডিমান্ড যখন ফল করেছে 25, তার মানে চেঞ্জ ইন প্রাইস 1, তার মানে দামটা বেড়েছে 1 ইউনিট, তার মানে 1 টাকা। বুঝতে পারলে? তাহলে প্রাইস ইনক্রিজেস বাই ₹1, তবে না তোমার ডিমান্ডটা ফল করেছে, যেহেতু ইনভার্স রিলেশনশিপ বিটুইন ডিমান্ড অ্যান্ড প্রাইস অ্যাজ পার দ্য ল অফ ডিমান্ড। তাহলে ইনিশিয়াল প্রাইস কত ছিল? 4, এখন ডিমান্ড ইনক্রিজ বাই ₹1, মানে প্রাইস ইনক্রিজ বাই ₹1 অ্যাজ ডিমান্ড ফলস বাই 25 ইউনিটস। তাহলে নিউ প্রাইস কত? 4 + 1 ইজ ইকুয়াল টু 5। ক্লিয়ার? একটু দেখে নাও, একটু মাথাটাকে খাটাতে হবে। আমি বলেছি কিচ্ছু এখানে অঙ্কের কোনো রকেট সায়েন্স জানতে পারছো বা রকেট সায়েন্স জানতে হচ্ছে কি না। আমি ওই জন্য প্রথম ভিডিওতে বলেছি, আমার প্রথম লেকচারে আমার ভিডিওতে, যে সামান্য একটু অঙ্কের কনসেপ্ট যেটা তুমি 9 10-এ করে এসেছো, সেই অঙ্কের কনসেপ্ট জানলে পরে আমি ওখানে 2-3টে টুলস বা কিওয়ার্ড ব্যবহার করেছি, ফর্মুলা ব্যবহার করেছি,
যেগুলোকে মাথায় রাখলে পরে যতদিন তুমি যে কোনো জায়গায় ইকোনমিক্স তুমি সাবজেক্টটা পাবে বিভিন্ন চ্যাপ্টারে, যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয় ওইগুলো আমার প্রথম ভিডিওটা তোমার কাজে লাগবে। অর্থাৎ তোমাকে তো বিশাল ইকোনমিক্স অনার্স যদি পড়তে, তাহলে সেখানে কিন্তু ম্যাথসের গুরুত্ব অনেক, আমি সেটা বলছি না। আমি বলছি যারা 11-12 ডিগ্রি কোর্স বিকম পাস বা অনার্স পড়ছো, তাদের ক্ষেত্রে ইকোনমিক্সটা অঙ্ক খুব একটা আহামরি না জানলেও হবে। অর্থাৎ মিনিমাম সেন্সটুকু থাকলে 9-10-এর, হ্যাঁ ওই সেন্সটুকু, বা যারা ডিগ্রি কোর্সে বলছো 11-12-এর সেন্সটুকু, ওই 9-10 যা পড়েছো ম্যাথসের কনসেপ্ট, হ্যাঁ বাড়লে কি হয় মাইনাস হবে, কজ এফেক্ট, এইগুলো জানলে পরে মোটামুটিভাবে অঙ্কগুলোকে নামিয়ে দেওয়া যাবে। তখন তোমার এই অঙ্কের প্রতি যে ভীতি সেটা থাকবে না। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম বা দেখলাম দুটো অঙ্কের মাধ্যমে পার্সেন্টেজ মেথডে। আরেকটা আমরা পাবো কি টোটাল এক্সপেন্ডিচার মেথড। আমি বলেছি তিনটে মেথড, গ্রাফিক্যালি দুটো, মানে ডায়ামেট্রিক্যালি একটা পয়েন্ট মেথড, একটা আর্ক মেথড। পয়েন্ট মেথডকে আবার স্ট্রেট লাইন মেজারমেন্ট থাকে, আবার নন লিনিয়ার এবং লিনিয়ার মেজারমেন্ট থাকে। বেশ, এবার 2 নম্বর কথাটা কি, 2 নম্বর যে পার্সেন্টেজ মেথড। পার্সেন্টেজ মেথড আবার তিনটে পার্ট, একটা প্রাইস ইলাস্টিসিটি মানে ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, 2 নম্বর ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, 3 নম্বর ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। 4 নম্বর বা 3 নম্বর পার্টটাকে আমরা বলছি টোটাল এক্সপেন্ডিচার মেথড। অর্থাৎ এখানে দাম যখন বাড়বে বা কমবে তখন কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়বে কমবে, কি অ্যাজ পার ল অফ ডিমান্ড। মানে দাম যদি বাড়ে ডিমান্ড কমবে, দাম যদি কমে ডিমান্ড বাড়বে। তাহলে টোটাল এক্সপেন্ডিচার কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা বলে দিতে পারবো দ্রব্যটা ইলাস্টিক নাকি ইউনিট ইলাস্টিক নাকি তোমার ইনইলাস্টিক। দেখো তিনটে আমি চার্ট দিয়েছি শেডিউল, কীরকম প্রাইস, কোয়ান্টিটি, টোটাল এক্সপেন্ডিচার। 60 যখন প্রাইস তখন কনজিউমার কিনেছে 10, তাহলে এক্সপেন্সেস কত হয়েছে 60 × 100 = 60 × 10 = 600। তার মানে দ্রব্যের দাম যখন 60 টাকা 10 ইউনিট কিনেছে 600 টাকা খরচ করেছে। দ্রব্যের দাম কমে যখন 50 হয়েছে তখন অ্যাজ পার ল অফ ডিমান্ড ডিমান্ড বেড়েছে, কিন্তু ডিমান্ডটা কত বেড়েছে 11, মানে 10 থেকে 11 মানে একটা বেড়েছে। তাহলে এক্ষেত্রে এক্সপেন্ডিচার কত হচ্ছে 50 × 111 = 550। তাহলে এখানে দাম কমলো অথচ এক্সপেন্ডিচার ডিমান্ড বেড়েছে বাট এক্সপেন্ডিচার কমেছে। তার মানে সেম প্রপোর্শনের চেঞ্জ, মানে সেম ডিরেকশন হলো, প্রপোর্শনের চেঞ্জ, ডাইরেক্ট রিলেশন। অর্থাৎ এটা কমলে ওটাও কমবে, দাম বাড়লে এক্সপেন্ডিচারও বাড়বে, বোঝা গেল? তাহলে এখানে কেন তো এখানে তোমার কি হলো, এখানে সেম মানে এও কমলো এও কমলো, তাহলে দামটা এখানে তোমার দামটা কমেছে এক্সপেন্ডিচার কমেছে। তার মানে এক্ষেত্রে ডিরেক্ট রিলেশনশিপ থাকছে, তখন সেটাকে আমরা বলবো ইপি <1, অর্থাৎ ইনইলাস্টিক ডিমান্ড। এই চারটা দেখো, দাম, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল এক্সপেন্ডিচার। এখানে দেখো প্রাইস 60, কোয়ান্টিটি 10, এক্সপেন্ডিচার 600। দাম কমেইছি ওই একই 50, এখানেও ডিমান্ড বেড়েছে বাট অ্যামাউন্টটা 11 জায়গায় হয়তো 13 করেছি। উদ্দেশ্য একটাই, এখানে টোটাল এক্সপেন্ডিচার কী হচ্ছে দেখো 15 × 13 = 650। তার মানে দাম কমেছে এখানে কিন্তু এক্সপেন্ডিচারটা বেড়েছে, এখানে এক্সপেন্ডিচারটা কমেছে। সো ইট ইজ নিড নট নেসেসারি দাম কমলে ডিমান্ড বাড়লে এক্সপেন্ডিচার বাড়াবে সবসময়, এমন কোনো কথা নেই, কমতেও পারে, এখানে দেখেছি সেটা। তাহলে এখানে দাম কমার ফলে ডিমান্ড বাড়লেও এক্সপেন্ডিচার কিন্তু বেড়েছে, এখানে দাম কমার ফলে ডিমান্ড বাড়লো এক্সপেন্ডিচার কমেছে। তাহলে এখানে বেড়েছে মানে এখানে দাম কমেছে, এক্সপেন্ডিচার ইনভার্স রিলেশন, মানে দাম কমলে এক্সপেন্ডিচার যখন বাড়বে তখন আমরা বলছি ইলাস্টিক ডিমান্ড, মানে ইপি > 1। ক্লিয়ার? তার মানে এক্ষেত্রে তোমার ডিমান্ড কাপটা হয়ে যাবে এরকম ফ্ল্যাটার, এক্ষেত্রে তোমার ডিমান্ড কাপটা হয়ে যাবে স্টিপার। এক্ষেত্রে তোমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সিমিলারলি প্রাইস, কোয়ান্টিটি, টোটাল এক্সপেন্ডিচার। অর্থাৎ 60 যখন দাম, ডিমান্ড তোমার 10, টোটাল এক্সপেন্ডিচার কত 600, দাম সেই সেম কমেছে 50, এখানেও তোমার ডিমান্ডটা বেড়েছে অ্যাজ পার ল অফ ডিমান্ড 10-এর জায়গায় 12, কিন্তু আমার এক্সপেন্ডিচার উইল রিমেনিং কনস্ট্যান্ট 600। তাহলে এখানে কিন্তু দাম কমেছে
ডিমান্ড বেড়েছে, নো ইস্যু, সব জায়গায় ডিমান্ড বেড়েছে, কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড এটা কিন্তু ভ্যারি করছে। তাহলে এক্ষেত্রে তোমার টোটাল এক্সপেন্ডিচার যখন সেম থাকবে, কনস্ট্যান্ট, তখন আমরা বলবো ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ডিমান্ড কার্ভটা আমি বলেছিলাম একটা স্পেশাল টাইপ অফ ডিমান্ড কার্ভ হয়, ইট উইল বি এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। অর্থাৎ এই এরিয়ায় আমি যত এরিয়া ডিনোট করবো, এই একটা এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে কি লেন্থ ইন্টু ব্রেথ মানে হচ্ছে তোমার OP1 প্রাইজে OD1 এবং কে ধরো, তার মানে এরিয়া কত OD1 কে P1, তার মানে এরিয়া OD1 কে P1 ইজ ইকুয়াল টু এরিয়া, দাম ধরো কমেছে P2, এ দাম কমেছে, ডিমান্ড বেড়েছে D2, নাম দাও F। তাহলে এই যে এরিয়াটা আসছে, তার মানে এরিয়া OD2 F P2, তাহলে এই এরিয়াগুলো সেম থাকবে। মানে আন্ডার দ্য কার্ভ of the demand curve, under the demand curve, if we draw so many rectangular, the area of each rectangular will be same, তখন সেই ডিমান্ড কার্ভটাকে আমরা বলবো ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। কি এবার একটু বিভিন্ন এক্সাম্পল বই থেকে দেখে প্র্যাকটিস করতে হবে। কিছুটা হলো সহজ হলো, যদি ভালো লাগে তাহলে লাইক দিতে হবে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পরের ভিডিওটা পাওয়ার জন্য, আর শেয়ার কিন্তু করবে, কারণ যারা শিখতে চাইছে, জানতে চাইছে, তাদেরকে সুযোগ করে দেওয়া একটা, তবেই আমার এই ভিডিও বা ক্লাসের সার্থকতা। তাহলে আজকে এই পর্যন্ত।